গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস ধরা বাঁধা জীবন। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। প্রভার ওপর রাগ করিয়াই ভূপেন ছুটির দরখাস্ত বাতিল করিয়া দিল। মন অশান্ত বলিয়া সে দিশেহারা হইয়া গিয়াছে, পাগলামি করিয়াছে। প্রভা বুঝুক, মন অশান্ত হইলেও সে দিশেহারা হয় না, পাগলামি করে না। দুঃখ কষ্ট সহ্য করিবার জন্য তাকে ছুটি লইয়া দূরে পলাইয়া যাইতে হয় না। সরমার নন্তুর জন্য শোকের তীব্রতা সাধারণ নিয়মেই কমিতে থাকে, কেবল জাগিয়া থাকে একটা গভীর অভাববোধ। আঘাতের বেদনা দিয়া সে অভাববোধকে আর অবশ করিয়া রাখা যায় না। বৈরাগ্যের উদাসীনতা দিয়া অবহেলাও করা যায় না। রীতিমতো অসন্তোষ লইয়া দিন কাটাইতে হয়। ফাঁকার মর্যাদাহানি ঘটে এবং অপবাদ জোটে ফাঁকির। প্রথম যৌবনের কাব্য উন্মাদনাকে মহাজন ব্রতী, কম বেশি যে ব্রত সকলেরই পালনীয়, যেমন গাল দেয়। স্নেহ করার সঙ্গে সরমাকে ভূপেন শ্রদ্ধা করিত। মনে মনে তাকে একটু ভয় করার অভ্যেসও বুঝি তার জন্মিয়া গিয়াছিল। তার এই বিস্ময়কর মানসিক প্রক্রিয়ার যুক্তিসঙ্গত ব্যাখ্যা করা কঠিন। প্রভাকে পাইয়া জীবনের পরিপূর্ণতা লাভের বাধা ছিল সরমা। 7-8 বছর ধরিয়া সে জানিয়া রাখিয়াছিল সরমার জন্যই প্রভার সঙ্গে শুধু ভদ্র ব্যবহারের সম্পর্ক বজায় রাখিয়া তাকে বাকি জীবনটা কাটাইয়া দিতে হইবে। তবু কোনোদিন সে সরমার উপর বিদ্বেষ অনুভব করে নাই, বরং সর্বদা সরমার কাছেই নিজেকে তার অপরাধী মনে হইয়াছে। সরমার জন্য বঞ্চিত জীবনযাপন করিতে হইবে বলিয়া না হোক, তার কাছে এই অপরাধের অনুভূতিতেই ভূপেনের মনে বিদ্রোহ জাগা উচিত ছিল। কারণ মানুষের মন আত্মপীড়নের উপলক্ষকে ঘৃণা করে। কিন্তু ভূপেনের মনে প্রতিক্রিয়া হইয়াছে বিপরীত। সরমার জন্য সে বোধ করিয়াছে মমতা। কারণটা বোধহয় এই যে চিরদিন সে বিশ্বাস করিয়াছে সরমাকে কিছুদিন সত্য সত্য সে ভালোবাসিয়াছিল এবং সরমা তাকে সর্বদা ভালোবাসে। তার মনটাও সরমার সম্পত্তি। প্রভাকে দান করার কোনো অধিকার তার নাই। সে প্রভাকে চাই জানিতে পারিলে বেচারি সরমা মনের দুঃখেই মরিয়া যাইবে, এই ছিল ভূপেনের ধারণা। অনেক সময় সে সরমার এই মর্মাহত অবস্থা কল্পনা করিত, আর সহানুভূতি ও মমতায় সে নিজেই হইয়া পড়িত কাতর। সরমা যে অসুখী ছিল তা নয়, কিন্তু নিজের এই কল্পনা ভূপেনের মনে তাকে করিয়া রাখিত বিষাদময়ী। সাধারণ জীবনের খুঁটিনাটি সুখ সুবিধা ও অভ্যেসের ব্যতিক্রমে বিরক্তি বোধ করিবার মতো মানসিক অবস্থা ফিরিয়া আসিলে ভূপেন অনুভব করিতে লাগিল কত দিকে কত ভাবে সরমার জীবনের সঙ্গে জীবনটা তার জড়াইয়া গিয়াছিল। জীবনে তার প্রথম আসিয়াছিল সরমা, তারপর মনে আসিয়াছিল প্রভা। তারপরেও সরমার সঙ্গে তার জীবন কাটিয়াছে বছরের পর বছর। প্রভাকে সে চাহিয়াছে মনে মনে। আজও সে প্রভাকে চায়, কিন্তু সরমাকে ছাড়া কি করিয়া তার দিন কাটিবে তাও সে ভাবিয়া পাইতেছে না। সরমার সেবা, সংসারের ছোট বড় ব্যাপারে সরমার সঙ্গে পরামর্শ, সম্মুখে অথবা আড়ালে সরমার উপলব্ধ উপস্থিতি, এসবও যে তার বাঁচিয়া থাকার জন্য এত বেশি প্রয়োজনীয় ভূপেন তা জানিত না। সারাটি সন্ধ্যা প্রভাকে ঘিরিয়া মনে মনে স্বপ্ন রচনা করিয়া শুইতে গেলে আজও তার সরমার অভাবেই বিছানা খালি মনে হয়। মাঝরাত্রে ঘুম তার ভাঙে সরমাকে চাহিয়া। ভূপেনের গভীর সংশয় জাগে। মাঝে মাঝে মনে হয় প্রভাকে কাছে না পাইলেও তাকে কেন্দ্র করিয়া কল্পনা ও কামনার জাল বুনিতে বুনিতে দিন যদি বা কাটানো চলে, বাস্তব জীবনে সরমার অভাব সহ্য করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নয়। কিন্তু প্রভাকে কেন্দ্র করিয়া কল্পনা ও কামনার জাল বুনিবার দিনও তার শেষ হইয়া গিয়াছে।
প্রভা তার স্বপ্ন জানে না, মানে না। স্ত্রী পুত্রের জন্য নিজেরও বাড়ির মানুষের কান্নার দিনগুলি কাটিবার আগেই তাকে লইয়া নতুন জীবন শুরু করিবার প্রস্তাব শুনিয়াই প্রভা চমকাইয়া গিয়াছে। ধরিয়া লইয়াছে এটা এক শোকার্ত মানুষের পাগলামি। কথাটা ভাবিতে গেলেও ভূপেনের মাথা ঘুরিয়া যায়। প্রভা তাকে ভালোবাসে না। প্রভা জানে না সে তাকে ভালোবাসে। 7-8 বছর এমন একটা ভুল ধারণা সে পোষণ করে আসিয়াছে। এ কি সম্ভব হয়? দিনের পর দিন কত ঘনিষ্ঠভাবে তারা মেলামেশা করিয়াছে, তবু ভুল ধরা পড়ে নাই। এই চিন্তার জ্বালার সঙ্গে ভূপেন অনুভব করে বন্ধন আলগা হইয়া গিয়াছে। বাহিরে থাকিলে বাড়ি ফিরিবার তাগিদ আগেও ছিল না, যেখানে খুশি যাওয়ার বাধাও ছিল না। শুধু মনে পড়িত বাড়িতে শর্মা ও নন্তু, এই দুজন আপনার জন আছে। নিজের ঘরে একটু একা থাকিবার জন্য মনটা ছটফট করিবার সময়েও যাদের খুশিমতো কাছে আসিবার ও মনোযোগ আকর্ষণ করিবার অধিকার ছিল, মনোযোগ দাবি করিবার এখন কেউ নাই, কিছুই নাই। জীবনে যে অংশটুকু পরাধীন ছিল তাও স্বাধীনতা পাইয়াছে। এই মুক্তির প্রথম প্রতিক্রিয়া শরমা নন্তুর চিন্তা ঠান্ডা হওয়ার আগেই প্রভার কাছে তার বিবাহের প্রস্তাব। বারুদের মতো এই একটিমাত্র প্রতিক্রিয়ায় মুক্তির উচ্ছ্বাস উন্মাদনা যেন শেষ হইয়া গিয়াছে। বন্ধন নাই এ অনুভূতিও অভাব বোধের মতো ভোতা হইয়া গিয়াছে। একদিন দুটি পুরনো বন্ধু বহুকাল পরে ভূপেনকে দুঃখের জগতে দুঃখের জীবনে একটু আনন্দ করার আহ্বান জানায়। বলে, এখন তো বাইরে রাত কাটাতে বাধা নেই, এসো না। দুজনেই সংসারী, ধীর স্থির হিসেবি মানুষ। একজন সম্প্রতি মেয়ের বিবাহ দিয়া শ্বশুর হইয়াছে। শান্তিপূর্ণ সংসারে নিখুঁত গার্হস্থ্য জীবন তারা যাপন করে। চর্বি স্নিগ্ধ দেহে, বেশভূষা চালচলনে উগ্র আমোদ প্রমোদের পিপাসার ইঙ্গিত বা অপচয়ের ছাপ খুঁজিয়া পাওয়া যায় না। এখনও ওসব আছে নাকি তোমাদের? অজিত একটি ইন্স্যুরেন্সের কোম্পানির ম্যানেজার। ভূপেনের সঙ্গে এককালে তারই বন্ধুত্বের বন্ধন ছিল সবচেয়ে জোরালো। হতাশার স্তিমিত হাসি হাসিয়া সে বলে, মাঝে মাঝে, মাসে 2-3 রাতের বেশি হয় না। আগে সে দিন কি আর আছে ভাই? বড় একঘেয়ে লাগে মাঝে মাঝে, তাই একটু উৎসাহ জাগে না। ঝড়ের রাত্রির মতো প্রথম যৌবনে কয়েকটি ফুর্তির রাত্রি আসিয়াছিল, অভ্যস্ত হইতে পারে নাই। রজনীব্যাপী বেপরোয়া উল্লাসের চেয়ে রাত্রি শেষের অবসাদের স্মৃতি মনকে আজ বিষণ্ণ করিয়া দেয়। কতকটা অনাবশ্যক অপ্রিয় মুক্তির আরেকটা বড় রকম প্রতিক্রিয়া সৃষ্টি করিবার উদ্দেশ্যে সে রাজি হয়, অনিচ্ছার সঙ্গে। সন্ধ্যার পর দোকানের মতো সাজানো ঘরে ঢুকিয়াই মন তার আরও দমিয়া গেল। গেলাসে প্রথম চুমুক দিবার সময় আতঙ্ক জাগে। 3টে স্ত্রীলোকের সান্নিধ্য ভেতরের অমর অনাহত লাজুক তরুণীটিকে পীড়ন করে। জীবনের সময়ও জীবনী শক্তির স্বার্থপর সতর্ক প্রহরীর মতো নিজে সে এক মুহূর্ত সময় ও এক বিন্দু শক্তির অসার্থক অপচয়ের বিরুদ্ধে ক্রমাগত নিজেকে সাবধান করিয়া দিতে থাকে। মাঝরাত্রে যখন পা টলিতেছে, বিশ্বজগৎ হইয়া গিয়াছে ফেনা আর বুদবুদ, তখনও নিজের কাছে কৈফিয়ত চাওয়া চলিতে থাকে যে লাভ কি? আর আফসোস করিতে হয় যে হায়, নিজেকে ভুলিবার এত আয়োজনও যদি ব্যর্থ হইল তবে আর বাঁচা কেন? শশী তারা তীক্ষ্ণ গলায় গান ধরে। গায়ের উপর হুমড়ি খেয়ে ভিড়মি গেল সে। সেই সঙ্গে মুহুর্মুহু চোখ ঠাড়ে। এক রাত্রির জন্য ভাড়া করা চোখের ইশারায় সাড়া দেওয়ার জন্যই যেন ভিড়মি লাগিয়া ভূপেন পড়িয়া যায়। শশী তারার গায়ে নয়, তাকিয়ার উপর। অভ্যেস নাই, বেহিসেবি মদ গিলিতে বন্ধুরা অনেক বারণ করিয়াছিল। অচেতন ভূপেনকে উদ্ভট ভঙ্গিতে পড়িয়া থাকিতে দেখিয়া তারা সগর্বে ভাবে, আমরা ওর মতো নই,
আমাদের মাত্রা জ্ঞান আছে, ফুর্তি করতে বসেও আমরা সংযম হারাই না। একটু রাগও হয় তাদের। বড় একঘেয়ে জীবন, ফুর্তি কোনো দিন জমে না। ভূপেন সঙ্গে থাকায় আশা করিয়াছিল হয়তো আর জমিবে। রাত্রির পর রাত্রি বৃথা গিয়াছে। আরেকটা রাত্রি আজ ব্যর্থ হইয়া গেল। এখন আবার অন্য একটি রাত্রির ভরসায় বুক বাঁধিতে হইবে। স্বর্ণ মোটাসোটা মানুষ, একবার সিঁড়ি দেয়া উঠিতেই তার হাঁপ ধরিয়া যায়। কাজ করার বদলে সে করে সংসার পরিচালনা। তার মনটা ভালো, মাথায় বুদ্ধি আছে, স্বভাবটি মিশুক ও মিষ্টি। সরমাকে সেও স্নেহ করিত। সরমার জন্য মন কেমন করার সঙ্গে ভূপেনকে সহানুভূতি দেওয়ার জন্য উদ্যত হইয়া থাকিয়াও সুযোগ না পাইয়া সে বড় দমিয়া গিয়াছিল। তারপর ভূপেন এইসব কাণ্ডকারখানা শুরু করিয়া দেওয়ার ভয়ে ভাবনায় সে যেন দিশেহারা হইয়া গেল। কেবল ভূপেনের জন্য নয়, সংসারকে স্বর্ণ ভালোবাসে, তার অখণ্ড নিয়মানুবর্তী সুখের সংসার। সরমা এ সংসারের একদিক ভাঙিয়া দিয়া চলিয়া গিয়াছে, কিন্তু মরণের বিরুদ্ধে তো নালিশ নাই। সরমার মতো আরেকজনকে আনিয়া সে ভাঙন জোড়া দেওয়ার আশা ইতিমধ্যেই স্বর্ণের মনে উকি দিতে আরম্ভ করিয়াছে। প্রথমে কিছুকাল শুধু সমবেদনা জানাইয়া তারপর ধীরে ধীরে নতুনভাবে জীবন আরম্ভ করিবার উৎসাহ জাগাইয়া তুলিবে, এ ছিল স্বর্ণের পরিকল্পনা। ইতিমধ্যে একদিন কথায় কথায় সে ভূপেনকে বলিয়াও ফেলিয়াছে, বুড়ো হয়েছ বলো না ঠাকুরপো, 42 বছর এমন কি বয়স মানুষের? সরমার পরিবর্তে আরেকজনকে আনা যায়, কিন্তু ভূপেন যদি নিজের সঙ্গে সংসারকেও ধ্বংস করিতে বসে তবে তো কোনো উপায় থাকিবে না। উপেনের উপার্জন কম, কোনো মাসে সে সংসারে সামান্য খরচ দেয়, কোনো মাসে দেয় না, সেজন্য কিছুই আসিয়া যায় নাই। সরমা কোনোদিন স্বর্ণকে তার গৃহিণীর আসন হইতে সরাইয়া নিজে কর্তৃত্ব করার চেষ্টা করে নাই। কেবল ভূপেনের সেবা আর সুখ সুবিধার দায়িত্বটা সে নিজের আয়ত্তে রাখিয়াছিল, তাও স্বর্ণের প্রতিনিধির মতো, স্বাধীনভাবে নয়। সমগ্রভাবে সংসারের ভার ছিল স্বর্ণের। টাকার প্রশ্ন আজও উঠিবে না, স্বর্ণ জানে। যার টাকাতে সংসার চলুক, তাকে ছাড়া সংসার চলিবে না। নিজের কর্তৃত্ব করার স্বাদ মিটাইতে ভূপেনের বড় ভাইয়ের স্ত্রী হওয়ার অধিকার খাটাইয়া গায়ের জোরে সে সংসারের গৃহিণীপদ অধিকার করে নাই। সংসার গড়িবার ও চালাইবার ভারটা আপনা হইতে তার জুটিয়া গিয়াছে। কিন্তু ভূপেন যদি বিগড়াইয়া যায়, সংসারে যদি তার মন না থাকে, সংসার তো তবে আপনা হইতেই ভাঙিয়া পড়িবে, দেখা দিবে অভাব, বিশৃঙ্খলা আর অশান্তি। ভয়ে ভাবনায় ব্যাকুল হইয়া একদিন সে প্রভার বাড়ি গেল। প্রভাকে সে তেমন পছন্দ করে না। ভূপেনের সঙ্গে তার মেলামেশাকে সে কোনোদিন ভালো চোখে দেখিতে পারে নাই। স্পষ্ট কিছু মনে না হইলেও মনটা তার চিরদিন খুঁতখুঁত করিয়াছে। কিন্তু এই বিপদের সময় অত ভাবিলে চলিবে কেন? সমস্ত শুনিয়া প্রভা বলিল, কি আশ্চর্য ব্যাপার, মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে ভূপেনবাবুর, এই বয়সে এসব কি? স্বর্ণ বলিল, বয়স আর এমন কি বেশি? প্রভা মুখ ভার করিয়া বলিল, তা বই কি, দেওরটি আপনার এখনো ছেলে মানুষ আছে। স্বর্ণ বলিল, হঠাৎ খা খেলে মানুষের এরকম হয় ভাই, কেউ সন্ন্যাসী হয়ে যায়, কেউ মদ ধরে, এখন ঝোঁকটা কেটে গেলে বাঁচি। আমার কিছু বলতে তো সাহস হয় না, তুমি যদি একটু চেষ্টা করো সামলে যেতে পারে। স্পষ্টভাবে স্বর্ণের এই অনুরোধ জানাইবার প্রয়োজন ছিল না। প্রভাব সেই কথাই ভাবিতেছিল। এসব ব্যাপারে সে ভালো বুঝিতে পারে না। মানুষের বেহিসেবি উন্মাদনা, আবেগের অসংযম, হিস্টেরিয়ার সঙ্গে তার পরিচয় আছে, অনেকের চিকিৎসাও করিয়াছে। ভূপেন সত্য সত্যি পাগল হইয়া গেলে সে তার মানে বুঝিতে পারিত, হয়তো চিকিৎসার ব্যবস্থায় সাহায্যও করিতে পারিত। একজন ধীর স্থির শান্ত মানুষের মধ্যে এসব পাগলামি কি করিয়া আসে কে জানে। মাঝখানে ভূপেনের সঙ্গে বার দুই তার দেখা হইয়াছে,
ভূপেন সহজভাবেই তার সঙ্গে কথা বলিয়াছে। ভিতরে তার কি চলিতেছে কিছুই বুঝিতে পারা যায় নাই। প্রভার তাও ভালো লাগে নাই। সে আশা করিয়াছিল তার সেদিনকার খাপছাড়া প্রস্তাব সম্বন্ধে আবার সে কথা তুলিবে। 20 বছরের ভাবুক ছেলের মতো উচ্ছ্বাসের আমদানি না করিয়া সহজভাবে আলোচনা করিবে ও বিষয়ে। একটা বোঝাপড়ার জন্য প্রভা সত্য সত্যই অস্থির হইয়া উঠিয়াছিল। ভূপেনের সঙ্গে কখনো কোনো বিষয়ে তার মনোমালিন্য হয় নাই। তাদের সম্পর্কে কোনোদিন এতটুকু ভুল বোঝার স্থান ছিল না। জীবনে অনেক রকম বিচিত্র অভিজ্ঞতা প্রভা সঞ্চয় করিয়াছে। তার মধ্যে সবচেয়ে অভিনব ভূপেনের সঙ্গে দিনের পর দিন সহজ ও গভীর অন্তরঙ্গতা বজায় রাখিয়া চলিবার অভিজ্ঞতা। মানুষের অন্ধ স্বার্থপরতার অফুরন্ত দাবির সঙ্গে তো ভালোভাবেই পরিচয় ছিল প্রভার। ভূপেন কোনো দিন অন্য মনেও তার কাছে মিলেমিশার বেশি কিছু চাহিবে না। প্রথমে এ কথা তার কল্পনাতেও ছিল না, কল্পনা করিতেও চায় নাই। একটি অধীরতার সঙ্গে অন্য কল্পনাই বরং সে আরম্ভ করিয়াছিল। কবে কথা বলিতে বলিতে ভূপেন তার হাত ধরিয়া কাছে টানিয়া নিবে। তারপর দিন, সপ্তাহ, মাস কাটিয়া গিয়াছিল। মাঝে মাঝে ভূপেনের চোখে সে দেখিয়াছিল ক্ষুধার কাতরতা, কিন্তু কথায় সে কিছু বলে নাই, ব্যবহারে কিছু বুঝিতে দেয় নাই। তখনও প্রভা বিশ্বাস করিতে পারে নাই তাদের সম্পর্কে এই সীমা বজায় রাখিয়া জীবন কাটাইয়া দিতে ভূপেন প্রস্তুত হইয়াছে। মানুষের পক্ষে যে সংযম সম্ভব। পুরুষ অবুঝ, খেয়ালি তাদের প্রকৃতি, অস্থির তাদের অগভীর সংকীর্ণ চিত্ত। দুদিনের বেশি কামনাকে তারা চাপিয়া রাখিতে পারে না। প্রভা তখন জানিত না ভূপেনের দিকে আত্মসংযমের প্রশ্ন ছিল না, কারণ আত্মহারা হওয়ার প্রেরণাই তার মধ্যে ছিল অনুপস্থিত। প্রভাকে সে পাইবে না। যতদিন শর্মা বাঁচিয়াছে প্রভাকে পাওয়ার স্বপ্ন দেখা অর্থহীন। এই ছিল তার কাছে চরম সত্য, এবং এই সত্যকেই সে মানিয়া লইয়াছিল। মেলামেশায় পাছে বাধা সৃষ্টি হয়, প্রভা পাছে দূরে সরিয়া যায়, এই ছিল তার ভয়। একটা নির্দিষ্ট সীমা সে তাই কোনোদিন অতিক্রম করে নাই। এদিকে অসহিষ্ণু প্রভা পড়িয়া গিয়াছিল ধাঁধায়। এ অভিজ্ঞতা ছিল তার অভিজ্ঞতার বাহিরে। পুরুষ ঘনিষ্ঠ হয় যতখানি হওয়া সম্ভব। বছর পার হইয়া যায় প্রকাশ্যে আর নির্জনে কাছাকাছি হওয়ার ভূমিকা করিয়া, অথচ কিছুই ঘটে না। এ কোন দেশে সম্পর্ক নারী ও পুরুষের? কিছুদিনের জন্য তখন প্রভার বড় কষ্টকর মানসিক বিপর্যয়ের মধ্যে কাটিয়াছিল। জীবনের অনেক সীমাহীন সম্ভাবনার দুর্বোধ্য রহস্যময় অনুভূতি তাকে কখনো ব্যাকুল করিয়া রাখিত, কখনো সে অনুভব করিত খাপছাড়া আনন্দ। বিষাদের চাপে জীবন কখনো হইয়া উঠিত দুর্বহ, বিষাদের পর আসিত ক্ষোভ। দেহমন তার যেন জ্বালা করিতে থাকিত। কোনোদিন ভূপেনকে অতিরিক্ত প্রশ্রয় দিত, কোনোদিন করিত অপমান। কোনো রকমে মানুষটাকে একবার জয় করিতে পারিলে তাকে কি শাস্তি দেবে ভাবিতে ভাবিতে তার নিদ্রাহীন রাত কাটিয়া যাইত। একদিন শ্রান্তির ছলে ভূপেনের কাঁধে মাথা রাখিয়া কয়েক মিনিটে সে কয়েকটা যুগ কাটাইয়া দিয়াছিল, প্রতি মুহূর্তে পরবর্তী মুহূর্তের অঘটন প্রত্যাশা করিয়া। নিজের সেই স্পষ্ট নির্লজ্জ পাশবিক অভিযানের কথা ভাবিলে আজও প্রভার গায়ে কাঁটা দিয়া ওঠে। ভূপেন শুধু সন্তর্পণে তার মাথায় ধীরে ধীরে হাত বুলাইয়া দিয়াছিল। অনেকক্ষণ পরে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিয়াছিল, একটু ভালো লাগছে প্রভা? কিছুই যেন অপ্রত্যাশিত নয়, খাপছাড়া নয়। হঠাৎ দুর্বলতা বোধ করিয়াছে, মাথা ঘুরিয়া উঠিয়াছে। তার কাঁধে মাথা রাখিয়া তাকে আশ্রয় করিয়া প্রভা একটু বিশ্রাম করিবে বই কি। সংকোচ বোধ করিলেই যেন প্রভার অন্যায় হইত। তারপর হইতে প্রভা তাদের সম্পর্ককে স্বীকার করিয়া লইয়াছে। অপমানের জ্বালাটুকু পর্যন্ত আর বোধ করে নাই।
দুপুরবেলা স্বর্ণ প্রভার কাছে গিয়াছিল। বিকেলে প্রভা এ বাড়ি আসিল। ঘণ্টা দুয়েকের মধ্যেই সে মনস্থির করিয়া ফেলিয়াছে। মেয়েদের সঙ্গে দু একটি কথা বলিয়াই সে উপরে উঠিয়া গেল। ভূপেন এখনো শুয়ে আছে শুনিয়া একটু যে দ্বিধা মনে ছিল তাও সে এবার বাতিল করিয়া দিল। রোগী দেখিয়া দেখিয়া প্রভার এসব কেমন অভ্যেস হইয়া গিয়াছে। রোগীর বিছানায় বসার মতো সে ভূপেনের বিছানায় বসে, তাপ নেওয়ার মতো কপালে হাত রাখে, নাড়ি দেখার মতো তার হাত ধরিয়া মুমূর্ষুকে ভরসা দেওয়ার মতো হাসি হাসে। ছি, তোমার না 40 বছর বয়স হয়েছে, এসব ছেলে মানুষই কেন আবার? অনুযোগ দিয়া একটি কথাও বলিবে না ভাবিয়াছিল। অনেকদিন অভ্যেসে আপনা হইতেই মনের প্রধান নালিশটা অনুযোগের ভাষায় বাহির হইয়া গেল। চিকিৎসার প্রথম কিস্তি হিসেবে আজ যাচিয়া ভূপেনকে অনেক কিছু দিবে ঠিক করিয়াছিল মনে পড়ায় ছোট ছেলেকে আদর করার মতো ছোট একটি চুমু দিল। ভূপেন কিছুই করিল না, বোকার মতো শুধু কৈফিয়ত দিয়া বলিল, এই প্রথম প্রভা, বন্ধুরা জোর করে টেনে নিয়ে গেল। তুমি তো জানোই ওসব অভ্যেস আমার নেই। অভ্যেস হতে কতক্ষণ? না, সে ভয় নেই। এমন বিশ্রী লাগছে কি বলবো তোমায়। ওরা যে কি আনন্দ পায় ওরাই জানে। গতরাত্রের বেপরোয়া উল্লাসের চেয়ে অবসাদের স্মৃতিই ভূপেনকে বিষণ্ণ করিয়া রাখিয়াছে। কিছুই ভালো লাগে নাই। নিজে সে যে সময় আর জীবনী শক্তির অসার্থক অপচয়ের এমন স্বার্থপর সতর্ক প্রহরী হইয়া দাঁড়াইয়াছে কাল রাত্রির আগে কখনো খেয়াল হয় নাই। গায়ের জোরে বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়া চলিতে গিয়া অচেতন হইয়া পড়িয়া গিয়াছিল, এও কম লজ্জার কথা নয়। অভ্যেস নাই বলিয়াই কি তার সহ্য হয় নাই? এখনো দেহমনের অবস্থা তার শোচনীয় হইয়া আছে। সকালে একবার এবং সারা দুপুর ঘুমানোর পর বিকেলে আরেকবার স্নান করিয়াও মনে হইতেছে বাসি বেলফুলের গন্ধ যেন এখনো বাতাসে লেপটিয়া রহিয়াছে। দুজনে অনেক কথা হয়, অনেক। এক যুগ আগে যে কথা বলা চলিত সেগুলি অবশ্য মনের মধ্যে ভিড় করিয়াই থাকে। দুজনে শুধু উচ্চারণ করিয়া যায় কথাগুলির সময় উপযোগী অনুবাদ। অনুবাদের ভাষা অতি সুবদ্ধ, কিন্তু শব্দগুলির মানে এত কম যে কিছু যেন প্রকাশ করাই কঠিন। তবু কথা বলিতে বলিতেই ভূপেনের জিভের বিষাদ জড়তা কাটিয়া যায়। বাসি বেলফুলের গন্ধ চাপা পড়িয়া যায় প্রভার পরিচিত সেন্টের গন্ধে। বসা সর্দির মতো মস্তিষ্কের ভোঁতা টসটসে অস্বস্তিবোধ কাটিয়া যায় প্রভার ঠান্ডা হাতের স্পর্শে। সন্ধ্যার অন্ধকার ঘনায় আসিলে প্রভা বলিল, এখন যাই, একটা কেস আছে, 4টের সময় যাওয়ার কথা, সন্ধে হয়ে গেল। উঠে উঠে করিয়াও প্রভা একটু দেরি করে। ছোট ঘড়িটির সেকেন্ডের কাঁটা চলিতেছে দেখিয়াও কানের কাছে ধরিয়া রাখিয়া পরীক্ষা করে ঘড়িটার প্রাণ আছে কিনা। তবু ভূপেনের মনে পড়ে না প্রভাত চাচিয়া আসিয়া ধরা দিয়াছে। তার অনেক দিন আগেকার প্রায় চাপা পড়া প্রস্তাবের সক্রিয় জবাবের মতো বিদায় নেওয়ার সময় অন্তত তাকে একটু গ্রহণ করা তার একান্তভাবে উচিত। চিরদিন সে আসে আর চলিয়া যায়। আসার মধ্যে প্রভা নিজেই আজ নূতনত্ব আনিয়াছে, যাওয়ার মধ্যে বৈচিত্র্য আনিবার দায়িত্বটা তার। কাল সন্ধ্যায় দুঃখীর বরফ শীতল পানিয়ে প্রথম চুমুক দিয়া উষ্ণতা বোধ করার মতো নূতন সম্ভাবনার উত্তেজনায় ভূপেন চাঙ্গা হইয়া উঠিয়াছে। কিন্তু ভবিষ্যতের দিন ও রাত্রিব্যাপী নিবিড় মিলনের কল্পনায় ছড়ানো সে সম্ভাবনার সূচনা যে আজ এই মুহূর্তে প্রভাকে একটু আদর করায়, সেটা খেয়াল না হইলে ভূপেন কি করিবে? চিরদিনের প্রথাতেই সে প্রভাকে বিদায় দিল। রাত 10টার সময় প্রভা ফোন করিল। রাজি তো হলাম, আমার কিন্তু ভয় করছে। কিসের ভয়? ঠিক ভয় নয়, কেমন যেন ভাবনা হচ্ছে। কিসের ভাবনা? কাল সকালে একবার এসো বলিয়া প্রভা কথা বন্ধ করিয়া দিল।
দুজনের বাড়িতেই ব্যাপারটা মোটামুটি অনুমান করিয়া সকলে শঙ্কিত ও উদ্গ্রীব হইয়া রহিল। ছেলে বউ মারা যাওয়ার পরেই হঠাৎ ভূপেন যেভাবে প্রভার দিকে ঝুঁকিয়াছিল তাতে বৌদির ভয়ের সীমা ছিল না। মনে হইয়াছিল শোক যে ভূপেনের হয় নাই, সরমা নন্তুর জন্য তার কারণও বুঝি এই। রুদ্ধ নিঃশ্বাসে সে প্রতীক্ষা করিয়াছিল কি হয় কি হয়, কিন্তু কিছুই তখন হয় নাই। প্রভার জন্য ভূপেনের ব্যাকুলতা কমিয়া গিয়াছিল। ছেলে বউর জন্য সে কাতর হইয়া পড়িয়াছিল শোকে। প্রভার সঙ্গে ভূপেনের দেখা সাক্ষাৎও যেন কমিয়া গিয়াছিল আগের চেয়ে। তারপর কোথায় এক বাণীকে সন্তান প্রসবের জন্য সাহায্য করিতে গিয়া প্রভা কিছুদিন এক রাজবাড়িতে বাস করিয়া আসিল। তারপরেও কিছু ঘটিল না। ধীরে ধীরে সকলের দুর্ভাবনা কাটিয়া গেল। বৌদি কোমর বাঁধিয়া সরমার অভাব পূরণ করিবার চেষ্টা আরম্ভ করিয়া দিল। দিদির ফিট পর্যন্ত একটানা অনেকদিন স্থগিত হইয়া রহিল। হঠাৎ দুজনে আবার কি আরম্ভ করিয়া দিয়াছে দেখো। একদিনে যার ছেলে বউ মরিয়া যায়, জানাশোনা একজন লেডি ডাক্তারকে তাড়াতাড়ি বিবাহ করিয়া ফেলাটা তার পক্ষে বড়ই অশোভন হয়। এটা খেয়াল করিয়া কি দুজনে চুপ করিয়াছিল এতকাল? প্রভা বউ হইয়া এ বাড়িতে আসিলে কি অবস্থা দাঁড়াইবে ভাবিতে গেলেও বৌদির বুক ধরফর করে। এমনই প্রভার যা দেমাক, বাড়ির মানুষগুলিকে সে এমনি যেরকম অবজ্ঞা করে তাতে একেবারে গৃহিণী হইয়া আসিয়া জুড়িয়া বসিলে মানুষকে সে কি আর টিকিতে দেবে? বিবাহ করা সাধ হইয়া থাকে সরমার মতো আরেকটি ভীরু নরম বউ আনুক। কর্তালি করার অভ্যেস যার নেই, সব বিষয়ে যে বৌদির মুখ চাহিয়া থাকিবে। প্রভাকে কেন? প্রাণ দিয়ে এত যে সেবা করে ভূপেনের, তাকে জব্দ করার জন্য প্রভাকে কেন? এদিকে প্রসন্ন ভয়ে ভয়ে বোনকে জিজ্ঞাসা করে, ডাক্তারি বুঝি ভালো লাগছে না প্রভা? ভালো লাগছে না? কে বলল তোমায়? দু একদিন পরে প্রসন্ন আবার বলে, একটা প্রফেশন নেওয়ার পর সেটা ছেড়ে দিলে মেয়েরা সুখী হতে পারে না প্রভা। ভারী অগৌরবের বিষয় হয়। পুরুষদের সঙ্গে সমান অধিকার চায়, অথচ স্বাধীনভাবে থাকবার সুযোগ পেলেও নিজেরাই সেটা বজায় রাখতে পারে না। সাথে কি পুরুষজাত মেয়েদের দাবি রেখেছে? প্রভা মৃদু হাসিয়া বলে, তুমি যেমন বৌদিকে রেখেছ। সকলের বিপদ হইয়াছে, এখনো সবটাই নিছক সম্ভাবনার ব্যাপার। স্পষ্ট করিয়া ভূপেন ও প্রভা কিছু ঘোষণা করে নাই। স্পষ্ট করিয়া তাই তাদের কিছু বলাও যায় না। নিজের চাকরির ৭৫ টাকায় সংসার চালানোর কথা ভাবিলে প্রসন্নের কপাল ঘামিয়া ওঠে। প্রথম প্রথম প্রভা অবশ্য সাহায্য করিবে, কিন্তু সে আর কতদিন? তার ছেলে মেয়ে হইবে, নিজের সংসার গড়িয়া উঠিবে, তখন কি আর মনে থাকিবে বাপ দাদা ভাইপো ভাইজির কথা? অথচ স্পষ্ট করিয়া ওরা কিছুই বলিবে না। এরকম অবস্থার মধ্যে মানুষ থাকিতে পারে? অন্য মানুষের যারা বউ, তাদের চিকিৎসা করিয়া শ্রান্ত হইয়া প্রভা বাড়ি ফেরে। নিজের ঘরের নির্জনতায় পুরুষালী ভঙ্গিতে ইজি চেয়ারের হাতলে পা তুলিয়া চিত হইয়া নিজের বধূজীবন কল্পনা করে। এমনই বিষণ্ণ শ্রান্তির সময় ভূপেনের বুকে মাথা রাখিয়া বিশ্রামের কল্পনায় সর্বাঙ্গে তার শিহরণ জাগে। নিঃশ্বাস জমা হইয়া দীর্ঘ অতৃপ্তির মতো মুক্তি পায়। কিন্তু কত ভয় আর ভাবনাও যে বুক তার দুরু দুরু কাঁপাইয়া দেয়। ভূপেনের দিক দিয়ে তার ভয়ের কিছু নাই, সে তার কোনো ইচ্ছায় কোনো কাজে বাধা দিবে না। কিন্তু যে পরিবর্তনগুলি অপরিহার্য, কারো ইচ্ছা বা অনিচ্ছার উপর যে যোগাযোগগুলি নির্ভর করিবে না। যখন খুশি বাহির হইয়া গিয়া যখন খুশি সে ফিরিয়া আসে। দিবারাত্রি বাহিরে কাটাইলেও কেহ জিজ্ঞাসা করিতে সাহস পায় না সে কোথায় ছিল। আপনজনের দিকে ইচ্ছে হইলে তাকায়, ইচ্ছে না হইলে তাকায় না। ঘরের দরজার মোটা পর্দাটি টানিয়া দিলে সে একা হইয়া যায়। পর্দা সরাইয়া ঘরে উকি দিবার সাহস পর্যন্ত কারো হয় না। নারী ও শিশুর মঙ্গলের জন্য সমিতি গড়িয়া মানুষের শ্রদ্ধা অর্জন করে। অসংখ্য অভ্যেসের ভেলায় ভাসিয়া চলে জীবন স্রোতে। এ সব যদি সে বজায় রাখে, ভূপেনের বউ হওয়ার অর্থ কি? আর এই যে সব বিচিত্র উপকরণে জীবন গড়িয়া তুলিয়াছে, এগুলি ছাটিয়া ফেলিলে
ভূপেনের বউ হইয়া তার লাভ কি? শুধু অবসর মিলনের জন্য তো বিবাহের দরকার হয় না। অথচ বিবাহ ছাড়া মিলনও তাদের বিস্বাদ হইয়া যাইবে। প্রভা ভালো করিয়াই তা জানে। তার নিজের জন্য হয়তো নয়, ভূপেনের জন্য। এই রকম প্রকৃতি ভূপেনের। শুধু প্রভাকে পাইলে তার চলিবে না, প্রভার জীবনও তার চাই। প্রভা ঘরের চারিদিকে তাকায়। এই ঘর ছাড়িয়া ভূপেনের বাড়িতে একটা ঘরে তাকে বাস করিতে হইবে। বাহিরে বারান্দায় গিয়া প্রভা সংসারের কলরব শোনে, আপনজনের চলাফেরা চাহিয়া দেখে। ভূপেন যেমন তার বাড়ির সংসারটির কর্তা, সেও তেমনি এই সংসারের কর্ত্রী। তার টাকায়, তার নির্দেশে এই সংসার চলে। এবার তাকে গিয়া চালাইতে হইবে ভূপেনের সংসার। সে টাকা পাঠাইবে, কিন্তু তার এই সংসারে কর্তৃত্ব করিবে অন্য একজন। তার প্রচলিত নিয়ম আর ব্যবস্থাগুলিও হয়তো বাতিল হয়ে যাইবে দুদিনের মধ্যে। কেবল নিজের নিজের বিচার বিবেচনাই নয়, আসন্ন বিপদের মতো তাদের মিলনের সম্ভাবনায় বাড়ির মানুষের মধ্যে যে ভয় জাগিয়াছে, সেই ভয়ের উত্তেজনা সঞ্চারিত হইয়াও তাদের দমাইয়া দেয়। একটা রাত্রেও তাদের দূরে কাটাতে ইচ্ছে করে না। ভিন্ন দুটি বাড়িতে, ভিন্ন দুটি ঘরে রাত জাগিয়া তারা পরস্পরের জন্য ছটফট করে। কিন্তু তাড়াতাড়ি বিবাহটা সারিয়া ফেলিবার তাগিদও কোনো পক্ষ হইতে আসে না। আলোচনা সেদিন যতটুকু আগাইয়াছিল সেইখানেই থমকিয়া থাকে। আর তাদের দূরে থাকিবার প্রয়োজন নেই, এটুকু বোঝাপড়া করিয়াই যেন তারা একেবারে নিশ্চিন্ত হইয়া গিয়াছে। আর কিছু বলিবার বা করিবার প্রয়োজন যেন নাই। কাছাকাছি আসিলে মাঝে মাঝে বরং মনে তাদের এই অস্বস্তি জাগিয়া ওঠে যে অন্যজন হয়তো হঠাৎ বলিয়া বসিবে, একটা দিন তবে এবার ঠিক করে ফেলা যাক। মেজাজ দুজনেরই বিগড়াইয়া যাইতে থাকে। কাম্য মিলনকে ঠাকাইয়া রাখিতেই ধৈর্য সহিষ্ণুতা তাদের ফুরাইয়া যায়। অতি তুচ্ছ কারণে সমস্ত জগতের উপর রাগে তাদের গা জ্বালা করিতে থাকে। পরামর্শ করে তারা যদি বিবাহ পিছাইয়া দিত, কোনো কথা ছিল না। দীর্ঘ প্রতীক্ষার কথা ভাবিয়া মন শুধু তাদের ব্যাকুল হইয়া উঠিত। এখন তাও সম্ভব নয়। পরামর্শ করিতে হইলে এখন সবচেয়ে নিকটবর্তী শুভ দিনটিতে বিবাহ চুকাইয়া ফেলিবার পরামর্শই করিতে হয়। তাই যে উদ্ভট অবস্থা তারা সৃষ্টি করিয়াছে, সেই অবস্থারই জের টানিয়া চলিতে চলিতে দম যেন তাদের ফুরাইয়া যাইতে চায়। দুবারের লোকেরাও ভীত ও সন্ত্রস্ত হইয়া থাকে। সংসারের খরচের জন্য টাকা চাহিতে গিয়া বোনের কাছে অপমানিত প্রসন্ন কিছুক্ষণের জন্য এমন কথাও ভাবে যে এর চেয়ে নিজের ৭৫ টাকাতে সংসার চালানোর চেষ্টা করাও ভালো। ভূপেনের বাড়িতে ছেলে মেয়েদের একটু সর্দি হইলে, মেয়ে বউয়ের একটু মাথা ধরিলে প্রভাকে ডাকা হইত। প্রভাও ডাকিলেই যাইত। এখন বৌদির খোকার ৯৮.১ জ্বরের জন্য ব্যাকুলভাবে তাকে ডাকিলে ফোনে সে খোকাকে ঘণ্টা ২ চৌবাচ্চা ডুবাইয়া রাখিবার উপদেশ দেয়। অনু মাথার যন্ত্রণায় ছটফট করিতেছে শুনিয়া বলে যে একটা পেরেক যেন তার তালুতে ঢুকাইয়া দেওয়া হয়। পেরেকটা এমনি না ঢুকিলে যে হাতুড়ি ব্যবহার করা চলিবে, এটুকু বলিয়া দিবার ইচ্ছাটা পর্যন্ত সে সংবরণ করিতে পারে না। বৌদি কাঁদো কাঁদো হইয়া ভূপেনের কাছে নালিশ জানায়, প্রভা আমায় এমনি করে অপমান করবে ঠাকুরপো? ভূপেন বলে, বেশ করেছে, ফোন করতে গিয়েছিলে কেন? রান্না হয়েছে? বৌদি বলে, এই হলো। ভূপেন গর্জন করিয়া ওঠে, এই হলো? আপিস যাব না আমি? বৌদি ভয়ে ভয়ে বলে, আপিস আছে নাকি? আমি ভাবছিলাম আজও ছুটি। কিছু বলনি তো ঠাকুরপো? বলতে হবে কেন? আপিসের কথা ভূপেনের নিজেরও মনে ছিল না, এতক্ষণে মনে পড়িয়াছে। 10:30টার সময়। কবে ছুটি শেষ, কখন আপিসের বেলা হয়, মনে করাইয়া দিবার কেউ নাই। সমস্ত জগৎ যেন তার সঙ্গে শত্রুতা আরম্ভ করিয়াছে। সরমা যেন জীবনের আধারটা তোবড়াইয়া রাখিয়া গিয়াছে, কোনো মতে নিজেকে খাপ খাওয়াইতে পারিতেছে না। কোথাও থাকিতেছে ফাঁক, কোথাও লাগিতেছে খোঁচা। খাইতে বসিয়া তাড়াতাড়িতে খাওয়াটা ভূপেনের বেশি হইয়া যায়।
সকলে যেন তাকে পীড়ন করিবার জন্যই আজকাল বেশি বেশি এটা খাও ওটা খাও বলে। সরমাই শুধু তার খাওয়ার হিসাব জানিত। সরমাই শুধু সাহস করিয়া তাকে বলিতে পারিত, রাবড়িটা থাক, ও বেলা খেয়েও। ভরপেটে দুবার সিঁড়ি ভাঙিয়া হাঁপ ধরিয়া গেলে গাড়িতে উঠিবার সময় হঠাৎ তার মনে পড়িয়া যায়, এও অন্যায়। দরকারি কিছু ফেলিয়া ঘরের বাহিরে যাওয়ার আগেই সরমার মতো কেউ মনে পড়াইয়া দেয় না। সকলে মিলিয়ে এমনভাবে তার মনটা বিগড়াইয়া দিয়াছে যে দুবার সিঁড়ি ভাঙার আগে খেয়ালও হয় না। সে একটা হুকুম দিলেই 10 বার সিঁড়ি ভাঙিবার অনেক লোক তার বাড়িতে আছে। গাড়ির চলনটা পর্যন্ত খাপছাড়া মনে হয়। ছোকরা চালকটির ছাঁটা ঘাড়ে অনেক উঁচু পর্যন্ত চামড়া বাহির হয়ে আছে। জগতের সমস্ত মানুষের উপর এতক্ষণ যে ক্রোধ বিরক্তি ভূপেনের মনে গুমরাইতেছিল, এই ছাঁটা ঘাড়ের উদ্ধত্ত যেন তার সবটুকু আকর্ষণ করিয়া নেয়। গরুর গাড়ি চালাচ্ছ নাকি? গাড়ির স্পিড বাড়িবা মাত্র কিন্তু আতঙ্ক জন্মে। রাস্তায় মানুষ ও গাড়ির ভিড়, যদি অ্যাক্সিডেন্ট ঘটিয়া যায়। কত জোরে চালাচ্ছ, মাথা খারাপ নাকি তোমার? গাড়ি আস্তে চলিতে থাকে। ছাটা ঘাড় হইতে ভূপেন যেন চোখ ফিরাইতে পারে না। একবার জোরে, একবার আস্তে। ছাটা ঘাড়ের ওপাশে কি হাসি ফুটিয়াছে ছোকরার মুখে। আপিসে ঢুকিবা মাত্র কিন্তু ভূপেন গভীর আরাম বোধ করে। এখানে কোনো পরিবর্তন নাই, কোনো নিয়ম, কোনো বন্ধন, কোনো দায়িত্ব এখানে শিথিল হয় নাই, নতুন রূপ নেয় নাই। গভীর স্বস্তির সঙ্গে ভূপেন ঘণ্টা বাজায়, কলম নাচায়, নাম সই করে, ধমক দেয়, পরামর্শ করে, প্রায় সমবয়সী প্রায় সমপদস্থ কর্মচারীর সঙ্গে ইয়ার্কি দেয়। আপিস হইতে বাহির হইয়া আপিসের বাহিরের বিপর্যস্ত জীবন ভালো করিয়া তাকে নাগালের মধ্যে পাওয়ার আগেই সে সোজা গিয়া হাজির হয় প্রভার কাছে। ডাক্তারি ব্যাগের মুখ আটকাইয়া প্রভা বলে, আমি যে বেরিয়ে যাচ্ছি, ডেলিভারি কেস, এক্ষুনি যেতে হবে। কি ছেলেই বিয়েতে পারে বউগুলো, আর যেন তাদের কাজ নেই। প্রভাকে বড় শ্রান্ত মনে হয়। কত কাল থেকে ছেলে বিয়েনো দেখছি, জন্মেই ছেলেগুলো কাঁদে, না কাঁদলে হয়? আমার কি মনে হয় জানো, একটা ছেলে জন্মে যদি একটু হাসতো। তোমার ছেলে হয়তো। প্রভা চোখ বড় বড় করিয়া বলে, আমার ছেলে? ওসব পাবে না আমার কাছে। সময় মতো ছেলে হলেই টিকতাম কিনা সন্দেহ। এই বয়সে ছেলে বিয়েতে হলেই হয়েছে। প্রভা ডাক্তার, প্রভা সব জানে। ভূপেন স্তব্ধ হইয়া বসিয়া থাকে। আবার এক অন্ধ আশঙ্কা তার ভীরু মনের গভীরতায় লাফ দিয়া ঠেলিয়া উঠিতে থাকে। প্রভা সরমার অভাব মিটাইতে পারিবে না। প্রভার কাছে সে তা চায় না, কিন্তু নন্তুকেও সে ফিরিয়া পাইবে না। নন্তুকে আনিয়া দিতে হইলে নিজেকে প্রভার মরিতে হইবে। 8 বছর প্রভার সঙ্গে যে সম্পর্ক সে মানিয়া আসিয়াছে, যার মধ্যে সে পাইয়াছে মনের বিশ্রাম, জীবনের বৈচিত্র্য, কল্পনার আশ্রয়, তার সমাপ্তির সম্ভাবনাতেই ভবিষ্যৎ তার কাছে কেমন যেন নিরস হইয়া গিয়াছে। প্রভার সঙ্গে এক বাড়িতে দিন আর এক শয্যায় রাত্রি কাটানোর কল্পনা পর্যন্ত তেমন উল্লাস ও উত্তেজনা জাগাইতে পারিতেছে না। নন্তুর মতো আরেকজনকে পাওয়ার আশা প্রভার কাছে করা চলিবে না ভাবিয়া ভূপেন আরও বিষণ্ণ হইয়া যায়। এ যেন আরও একটা প্রমাণ যে 8-9 বছর যেভাবে তারা কাটাইয়াছে তার পরিবর্তন তাদের সহিবে না, লাভ হইবে না কিছুই, নষ্ট হইয়া যাইবে তাদের অমূল্য বন্ধুত্ব। প্রভাও মুখ নিচু করিয়া ভাবিতেছিল। মৃদুস্বরে সে বলিল, এই একটা অসুবিধা আছে। ভূপেন বলিল, তুমি কি এই জন্য সেদিন বলেছিলে তোমার ভয় করছে? ঠিক এই জন্য নয়, কি হবে ঠিক বুঝতে পারছি না। আমরা যদি মানিয়ে চলতে না পারি। আগে ভূপেন হয়তো সঙ্গে সঙ্গে কথার প্রতিবাদ করিত, হাসিয়া উড়াইয়া দিত কথাটা। তারা মানাইয়া চলিতে পারিবে না, সে আর প্রভা। এখন সে জোর করিয়া কিছু বলিতে পারিল না। দ্বিধা ভরে শুধু বলিল, ঝগড়া আমাদের কখন হবে না প্রভা। প্রভা একটু হাসিল। ঝগড়া? ঝগড়ার কথা কে ভাবছে? ঝগড়া হবে বই কি, হয় ভালো। আমি ভাবছি অন্য কথা।
মনে মনে হয়তো দুজনেই বিরক্ত হব, হয়তো মনে হবে বেশ ছিলাম আমরা। দুজনে স্তব্ধ হইয়া বসিয়া থাকে। দুজনের মনে যে আশঙ্কা পাক খাইয়া বেড়াইতেছিল, ভাষার মধ্যে স্পষ্ট হইয়া এতদিনে প্রকাশ পাইয়াছে। অস্বীকার করিবার ক্ষমতা নাই, তুচ্ছ করিবার উপায় নাই। অনেকক্ষণ পরে ভূপেন বলিল, ওসব ভয় সবারই হয় প্রভা, হয়তো সব ঠিক হয়ে যাবে। প্রভা বলিল, আগে হলে সব ঠিক হয়ে যেত, আমরা যে বুড়ো হয়ে গেছি। এ কথা অস্বীকার করিবার উপায় নাই। দুজনে তারা সত্য সত্যই বুড়ো হইয়া পড়িয়াছে। নতুন অ্যাডভেঞ্চার শুরু করিবার বয়স তাদের আর নাই। তীব্র জ্বালাবোধের সঙ্গে ভূপেনের মনে হয় তাদের এত ভয় ভাবনার কারণও হয়তো তাই। জীবনের সবচেয়ে বড় সার্থকতা হাতের মুঠোয় আসিয়া পড়িলেও গ্রহণ করিতে তারা চিতস্তত করিতেছে, হিসেব করিতে বসিয়াছে ভবিষ্যতে কতখানি লোকসান দাঁড়াইবে, সে শুধু বয়স তাদের বেশি বলিয়া। ওসব ভাবনা চুলোয় যাক প্রভা, যা ঘটবার ঘটবে, এখন থেকে ভেবে কোনো লাভ নেই। তুমি তো বলছো লাভ নেই, আমি যে না ভেবে পারি না। কথাটা ভূপেনকে আঘাত করে। এতক্ষণে তার যেন খেয়াল হয় ভয় ভাবনা শুধু তার একার নয়, প্রভার মনেও তারই মতো দ্বিধা জাগিয়াছে। নিজের পক্ষে তার কাছে যা ছিল একান্ত ন্যায়সঙ্গত চিন্তা, প্রভার মনে তার অস্তিত্ব তার অন্যায় মনে হয়। আনন্দে অধীর হইয়া দিন গোনার বদলে প্রভা তবে হিসাব করিতেছে সুবিধা ও অসুবিধার। তার কথা আলাদা, তার সরমন অন্ত ছিল। বহুদিন সে বাধ্য হইয়া একটা বিশেষ জীবন যাপন করিয়াছে। প্রভার সঙ্গে আবার সেই পুরনো ধাঁচের জীবন নতুন করে আরম্ভ করিবার আগে নানা কথা মনে আসার তার যুক্তি আছে। প্রভার কেন ভয় হইবে, ভাবনা জাগিবে? এতকাল একা একা নিজের ব্যর্থ অসম্পূর্ণ জীবন টানিয়া চলিয়া তার যখন সার্থকতার পরিপূর্ণতার সময় আসিয়াছে। তোমার ভাবনার কি আছে বুঝতে পারি না প্রভা। বুঝতে পারবে না, তুমি শুধু নিজের কথা ভাবছ। হঠাৎ রাগ হলো কেন? রাগ নয়, সেদিন রাগ হয়েছিল। কোথাও কিছু নেই, হঠাৎ সেদিন এসে বলেছিলে 1 মাসের মধ্যে বিয়েটা সেরে ফেলে এসো। ও বিষয়ে যেন আমার কিছু বলারও নেই, করারও নেই। আমার মত আছে কিনা জিজ্ঞেস করারও দরকার মনে করনি। আমি ধরে নিয়েছিলাম তোমার মত আছে প্রভা। তা জানি, তাই তো রাগটা কমে গেল। কিন্তু ওরকম ধরে নেবে কেন? তুমি নিজের দিক থেকে সব কথা ভাবো, আমার কথা ভাবো না। কবজিতে বাঁধা ছোট ঘড়িটার দিকে চাহিয়া প্রভা চমকাইয়া উঠিল। ইস, কথায় কথায় দেরি হয়ে গেল। ভূপেন বলিল, যেও না প্রভা, আরও কথা আছে। পরে কথা হবে, এখন সময় নেই। সময় নাই। একটি নারী বিপজ্জনক অবস্থায় ব্যথায় কাতর হইয়া পথ চাহিয়া আছে। তার সঙ্গে কথা বলিয়া সময় নষ্ট না করাই প্রভার কর্তব্য। ভূপেন তা স্বীকার করে। বাড়ি ফিরিবার পথে সে তাই ভাবিতে থাকে। দুহাতে সে যখন প্রভাকে বুকে বাঁধিয়া রাখিবে, তখনও প্রভা কি উৎকর্ণ হইয়া থাকিবে কখন টেলিফোনের ঘণ্টা বাজে? অন্য এক নারীর সন্তান প্রসবে সাহায্য করিবার আহ্বান আসিলে মিলন স্থগিত রাখিয়া সে কি বলিবে, পরে আদর করো, এখন সময় নেই? গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখে একটি উপন্যাস ধরা বাঁধা জীবন এর 2য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।